হঠাৎ এক শান্ত সকালে হাইওয়ের পাশে পাওয়া যায় 3টা মেয়ে আর একটা ছেলের পোড়া লাশ। একসাথে 4 জনের খুনের ঘটনায় পুরো শহরে তোলপাড় শুরু হয়ে যায়। কেসের তদন্তের দায়িত্ব পড়ে ডিপার্টমেন্টের সবচেয়ে চালাক অফিসার মাধবের উপরে। কিন্তু তদন্ত করতে গিয়ে একের পর এক যে রহস্য সামনে আসে তাতে মাধব নিজেই যেন আরো পেঁচিয়ে যায়। কেন জানি মনে হয় খুব কাছে বসেই কেউ একজন এমন চাল দিচ্ছে যাতে পুরো খেলাটাই ক্ষণিকের মধ্যে পাল্টে যাচ্ছে। কিন্তু মাধব হাল ছাড়ার পাত্র না। তদন্তের এক পর্যায়ে বের হয়ে আসে এমন এক হাসপাতালের নাম যেখানে শুধুমাত্র শিশুদেরই ট্রিটমেন্ট করা হয়, আর খুনির টার্গেট মূলত এই শিশুরাই। কিন্তু কি এমন হয়েছিল যার কারণে এই ছোট্ট নিষ্পাপ শিশুগুলোকে নষ্ট করার জন্য এই খুনি উঠে পড়ে লেগেছে? এমনই সাসপেন্স আর রহস্যে মোড়ানো গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মুভি আদার্স। রাত তখন বেশ গভীর। জঙ্গলের মাঝে রাস্তাটা দিয়ে একটা লোক তখন ভ্যানে করে কিছু একটা নিয়ে যাচ্ছিল। বেশ কিছু দূর যাওয়ার পর লোকটা হাইওয়ের পাশে ভ্যান নিয়ে দাঁড়ায়। রাত আরো গভীর হয়ে যাওয়ার পর লোকটা ভ্যান থেকে বড় একটা পাথর বের করে রাস্তার মাঝখানে রাখে। এরপর সেই রাস্তার পাশে আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ পর হঠাৎ একটা ছোট মাইক্রোবাস সেখানে যাওয়ার সময় তার চাকা পাথরের উপরে পড়তেই মাইক্রোবাসটা উল্টে পড়ে যায়। লোকটা রাস্তা থেকে পাথরটা তুলে ভ্যানের উপরে রেখে সেখান থেকে চলে যায়। লোকটা যেতেই মাইক্রোবাসটা প্রচন্ড শব্দে বিস্ফোরিত হয়। পরের দিন সকালেই পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম সেই ক্রাইম স্পটে আসে। ফরেন্সিক টিম থেকে বেশ কয়েকজন ডক্টর এসে মাইক্রোবাসের ভেতরে থাকা লাশগুলো থেকে প্রমাণ সংগ্রহ করার চেষ্টা করছে। তখনই সেখানে লেডি অফিসার রিনা আসলে ট্রাফিক সার্জন বলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে এসে ব্লাস্ট হয়। আমরা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। সবকিছু শোনার পরে বিনা তার জুনিয়র অফিসার রাজেন্দ্রকে বলে রিপোর্টে লেখো এই পর্যন্ত 4টা লাশ উদ্ধার হয়েছে, তাদের মধ্যে 3টা মেয়ে আর একজন ছেলে। কিছুক্ষণ পর এসিপি মাধব সেখানে আসলে রাজেন্দ্র বলে লাশগুলোর অবস্থা খুবই খারাপ, আমরা লাশগুলোর পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। বিনা বলে মাইক্রোবাসের অ্যাক্সিডেন্ট ভোর 3:30টার দিকে হয়েছে। গাড়িতে মোট 4 জন ছিল, তাদের মাঝে 3টা মেয়ের শরীর একদম পুড়ে গেছে আর ছেলেটার অর্ধেক শরীর পুড়ে গেছে। তবে ছেলেটার লাশ গাড়ির উপরেই ছিল। আমার মনে হয় এই ছেলেটা গাড়ির ড্রাইভার। ভ্যান উল্টে যাওয়ার কারণে ড্রাইভার মেয়েগুলোকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু ট্যাঙ্ক ফেটে আগুন লেগে যাওয়ার ফলে কাউকেই আর বাঁচাতে পারেনি। মাধব রাস্তায় এসে খেয়াল করে দেখে রাস্তায় থাকা ভ্যানের উপর একটা পাথর রাখা। মাধব কিছুক্ষণ ভেবে বলে আমার মনে হয় যে এই ছেলেটার লাশ পাওয়া গেছে সেটা এই ভ্যান চালকের। তখনই সেখানে পিলারের সাথে সিসিটিভি ক্যামেরা দেখে বিনা কন্ট্রোল রুমে কল করে বলে এই এরিয়াতে যতগুলো সিসিটিভি ক্যামেরা অ্যাক্টিভ আছে সবগুলো চেক করো। কন্ট্রোল রুম থেকে জানানো হয় 2টা ক্যামেরা অ্যাক্টিভ আছে। মাধব সাথে সাথেই বিনাকে নিয়ে কন্ট্রোল রুমে এসে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে। মাধব বলে আমার ধারণা মতে ওই ভ্যান চালক ডাকাতি করার উদ্দেশ্যেই গাড়ির অ্যাক্সিডেন্ট করিয়েছে। অ্যাক্সিডেন্টের সময় গাড়ির ড্রাইভারের মাথাটা নিশ্চয়ই সামনের কাঁচের সাথে লেগে কাঁচ ভেঙে গেছে। ড্রাইভার যখন মেয়ে 3টাকে বাঁচাতে যায় তখনই গাড়ি ব্লাস্ট হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যেই লোকটা ডাকাতি করতে আসলো সে কিভাবে মারা গেল? তার চাইতেও সবচেয়ে বড় প্রশ্ন হলো গাড়ির ড্রাইভার কোথায় গেল? বিনা সব রিপোর্ট নিয়ে থানায় এসে কুমারকে জিজ্ঞেস করে বাকি রিপোর্টগুলো কোথায়। কুমার বাকি রিপোর্টগুলো দিয়ে বিনাকে বলে আপনার সন্দেহই ঠিক ছিল, ওই মাইক্রোবাসের নম্বর প্লেটটা ফেক। বিনা সব রিপোর্ট নিয়ে মাধবকে দেখিয়ে বলে মাইক্রোবাসের নম্বর প্লেটটা ফেক আর গাড়ির চেসিস নাম্বারটাও ঘষে উঠিয়ে ফেলা হয়েছে। মাধব বলে গাড়ি থেকে নম্বর প্লেট সরিয়ে দিয়েছে, চেসিস নাম্বারটাও মুছে ফেলেছে। নিশ্চয়ই এই অপরাধের সাথে ড্রাইভারের কোনো না কোনো সম্পর্ক তো অবশ্যই আছে। গাড়িটা নিশ্চয়ই চুরি করা হয়েছিল, তাই আসল মালিককে খুঁজে লাভ নেই, আমাদেরকে খুঁজে বের করতে হবে গাড়িটা কোথা থেকে এসেছিল। অপরদিকে ডক্টর মধু হাসপাতালে আসে। মিটিং শেষে হাসপাতালের সিইও বলে বেশ কয়েক বছর ধরে আমাদের হাসপাতাল 6 নম্বরে ছিল, কিন্তু এই বছর আমরা 2 নম্বরে উঠে এসেছি। আপনাদের মতো ডক্টর
ডক্টরদের পরিশ্রম ছাড়া এটা কখনোই সম্ভব ছিল না। কিন্তু শুধুমাত্র ডক্টরদের পরিশ্রম না, বরং এর পেছনে আরো একটা কারণ আছে। যারা আমাদের প্রতিযোগী ছিল তাদের নেটওয়ার্ক সিস্টেম হ্যাক হয়ে ডেটা লিক হওয়ার কারণে তাদের হাসপাতাল বন্ধ করতে হয়েছে। মধু বলে, একটা হাসপাতালে পেশেন্টের হিস্টোরি, ডোনারের হিস্টোরি সবকিছু বাইরে কেউ জেনে গেলে সেই হাসপাতালকে পথে বসতে হয়। সিইও বলে, মধু একদম ঠিক বলেছে। নিউ কেয়ার হাসপাতালে যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের এখন অন্য হাসপাতালে আগেই সিরিয়াল দেওয়া শুরু করেছে। তাই আমাদেরকেও আমাদের ডেটা সিস্টেমের সিকিউরিটি আরো বাড়াতে হবে। কিছুক্ষণ পর হাসপাতালে একটা কাপল আসে। মেয়েটার নাম অনুরাধা। সব রিপোর্ট দেখার পর মধু অনুরাধাকে বলে, আপনার স্বামীর কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ওভারি ডিমগুলো একটা বাচ্চা জন্ম দেওয়ার জন্য যথেষ্ট হেলদি না। মধু অনুরাধার মন খারাপ দেখে বলে, বাচ্চা হবে না আমি এটা কিন্তু বলিনি। অনুরাধার যে সমস্যা সেটা খুবই সাধারণ বিষয়। এমন পরিস্থিতিতে আমরা ডোনারের কাছ থেকে ডিমগুলো সংগ্রহ করি। এরপর সেটা আপনার স্বামীকে দিয়ে মেডিকেল প্রসেসের মাধ্যমে সেই এগগুলোকে হাসপাতালের চেম্বারে স্টোর করে রাখি। এগগুলো ভ্রূণে পরিণত হলেই আমরা সেগুলোকে ইনজেকশনের মাধ্যমে আপনার ভেতরে ইনজেক্ট করব। অপরদিকে দেখা যায় কেউ একজন হাসপাতালের ডেটা সিস্টেম হ্যাক করে অনুরাধার সব ডেটা কালেক্ট করছে। বিনা শহর থেকে বের হওয়ার টোল প্লাজাগুলোতে খোঁজ নিয়ে মাধবকে কল করে বলে, ওই গাড়িটা শহরের টোল প্লাজা থেকে বাইরে যায়নি। তার মানে গাড়িটা নিশ্চয়ই শহরের মধ্যের কোথা থেকে এসেছিল। শহরের সব সিসিটিভি ক্যামেরাগুলো যে কন্ট্রোল রুমে কন্ট্রোল করা হয়, মাধব বিনাকে নিয়ে সেখানে আসে। শহরের একটার পর একটা, মানে গাড়ি যে রাস্তা থেকে গিয়েছে তার আগের ফুটেজগুলো চেক করার পর জানা যায় গাড়ি একটা গলির ভেতর থেকে বের হয়ে হাইওয়েতে উঠেছিল। কিন্তু সেই গলির ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা নেই। তার কিছুক্ষণ আগের সিসিটিভি ফুটেজ চেক করে দেখা যায় রাত 12:42 সেই একই গাড়ি মেইন রোড থেকে গলির ভেতরে ঢুকেছিল। সেই সময়টাকে আরো ভালো করে ফলো করলে জানা যায় সেই গাড়িটা 10:50 অ্যাক্সিডেন্টের স্পট থেকে শহরের দিকে ঢুকেছিল। মাধব বিনাকে বলে, গাড়িটা যেই বস্তির ভেতর থেকে ঢুকেছিল তাড়াতাড়ি সেখানে গিয়ে খুঁজতে শুরু করো। তখনই রেস্টুরেন্ট থেকে কল দিয়ে মাধবকে ডেকে পাঠায়। কিন্তু মাধব রেস্টুরেন্টে গেলে ম্যানেজার বলে, ম্যাডাম আপনাকে 5 মিনিট অপেক্ষা করতে বলেছে। কিছুক্ষণ পর দেখা যায় মধু তাদের এঙ্গেজমেন্টের অ্যানিভার্সারি উপলক্ষে মাধবের জন্য সারপ্রাইজ পার্টি রেখেছে। এদিকে রাতের বেলায় বেশ কয়েকজন লোক পুরনো একটা মাইক্রোবাসের ভিতরে বসে কথা বলছিল। লোকগুলো তাদের বসকে বলে, কাজের বদলে আপনি যে টাকা দেন সেটা খুবই অল্প। বস এর থেকে বেশি টাকা দিতে পারবে না বললেই তাদের ভিতরে ঝগড়া শুরু হয়ে যায়। লোকটা তখন সেই ছেলেগুলোকে মেরে তাদের লাশ জঙ্গলে নিয়ে আসে। এরপর গর্ত ঘুরে ছেলে 3টাকে জঙ্গলের মাঝেই মাটি চাপা দিয়ে দেয়। অপরদিকে পুলিশ তন্ন তন্ন করে এক বস্তি এরিয়া ঘুরে সেই ভ্যান গাড়ির খোঁজ করে। এত খোঁজার পরও সেই গাড়িটা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাওয়ার সময় এক গ্যারেজের স্টাফকে ছবি দেখালেই সে জানায় এই গাড়িটা সে দেখেছে। 1 সপ্তাহ ধরে সেই গাড়িটা এই গ্যারেজেই ছিল। লোকটা গিয়ারবক্স বদলাতে এসেছিল। খবর পেয়ে মাধবও সেখানে চলে আসে। স্টাফ জানায় পুরনো মডেলের গাড়ি ছিল বলে ঠিক করাতে 3 থেকে 4 দিন লাগতে পারে বলায় লোকটা গাড়ি রেখেই চলে গিয়েছিল। 2 দিন আগে রাত 10:30টার দিকে এসে গাড়িটা নিয়ে গেছে। কন্ট্রোল রুম থেকেও জানিয়েছিল 10:50 দিকে ওই গলি দিয়েই ইউটার্ন নিয়েছিল। মাধব জিজ্ঞেস করে কোনো ঠিকানা বা ফোন নাম্বার দিয়েছিল আর পেমেন্ট করেছিল কিভাবে। স্টাফ জানায় গাড়ি যেহেতু রেখে গিয়েছিল তার তো ফিরে আসতেই হবে, এই জন্য তার নাম্বার বা ঠিকানা কোনোটাই নেওয়া হয়নি আর পেমেন্টও ক্যাশে দিয়েছিল। তখনই কিছুটা দূরে দেখা যায় গত রাতে সেই লোকটা নতুন আরেকটা গাড়ি নিয়ে এসেছে। পুলিশকে দেখেই সে দূর থেকে আস্তে করে গাড়ি নিয়ে সরে যায়। হাসপাতালে আসলে ফরেন্সিক ডক্টর মাধবকে জানায় লোকটার মৃত্যু আগুনে পোড়ার আগেই হয়েছিল। শরীরে হাতাহাতির দাগ আছে, ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছিল। ওই গাড়িতে থাকা 2 জন মহিলা আগুনে পুড়েই মারা গেছে। আরেকজন আগুনে পোড়ার 2 ঘন্টা আগেই মারা গেছে। তার মাথার পেছনে বড় একটা আঘাতের চিহ্ন আছে। এরপর ডক্টর এমন কিছু বলে যা শুনে মাধব হতবাক হয়ে যায়। মাধব বিনাকে গিয়ে বলে, ক্রাইম ব্যুরোতে গিয়ে চেক করো অনাথ আশ্রম থেকে কোনো মিসিং কেস বের হয়েছে কিনা। যদি না থাকে তাহলে পুরো শহরের অনাথ আশ্রমের লিস্ট এনে দাও। মাধব পুলিশ কমিশনার অমৃতাকে গিয়ে বলে তার সাহায্য লাগবে, কারণ অনাথ আশ্রমগুলোর রেকর্ড চেক করতে হবে। ডক্টরের যেই কথায় মাধব হতবাক হয়েছিল সেটা হলো ওই গাড়িতে মারা যাওয়া 3টা মহিলাই জন্মগত অন্ধ ছিল। অনাথ আশ্রম থেকে যারা মিসিং হয়েছে তাদের লিস্ট পেলে হয়তো ফিঙ্গারপ্রিন্ট আর ডিএনএ ম্যাচ করে লাশগুলোকে শনাক্ত করা যেত। এই জন্যই তার কমিশনারের সাহায্য লাগবে। কমিশনার বলে ওই মেয়েগুলো তো লেডিস হোস্টেলেরও হতে পারে। মাধব জানায় হতে পারে, কিন্তু লাশকে দাবি করার জন্য এখনো কেউ আসেনি। আর চুরি করা গাড়িতে
কেন 3টা অন্ধ মেয়ে মানুষ কোথাও যাবে? কমিশনার জিজ্ঞেস করে, কিন্তু তবুও আশ্রমের প্রাইভেট রেকর্ড লাগবে কেন? মাধব বলে, যদি এটিএম কেউ হয়ে থাকে তাহলে অনাথ আশ্রমের লোকেরা নিজেদের সম্মান বাঁচাতে হয়তো পুলিশ থেকে সব লুকাতে চাইবে। এর জন্যই আমাদেরকে রেকর্ড চেক করতে হবে। হিউম্যান ট্রাফিকিং এর লোকেরা আরো 2জন মেয়েকে অজ্ঞান করে তাদেরকে ডেরায় নিয়ে আসে। এদিকে মধু বেশ সতর্কতার সাথে আইপিএফ অপারেশনের কাজ করছে। পুরো শহরের এতিমখানার খোঁজ নেওয়ার পর একটা এতিমখানার ওয়ার্ডেন গাজেন্দ্রকে উল্টাপাল্টা কথা শুনিয়ে বিস্তারিত কিছুই জানায় না। তাই গাজেন্দ্র মাধবকে কল করে ডাকে। ওয়ার্ডেন তখন এক বাচ্চা মেয়ের চোখে ড্রপ দিচ্ছিল। ওয়ার্ডেন মাধবকে জিজ্ঞেস করে, আপনারা মেয়েদের খোঁজ কেন করছেন? মাধব বলে, গত সপ্তাহে অ্যাক্সিডেন্টের খবর পেয়েছেন, সেখানে 3জন অন্ধ মেয়ের লাশ পাওয়া গেছে। ওদের লাশ কেউ এখনো দাবি করেনি, এই জন্য আমরা সব এতিমখানা চেক করছি। ওয়ার্ডেন জানায়, আমাদের এখানে কোনো মেয়ে মিসিং হয়নি, আর তাছাড়া আমাদের পলিসির বাইরে এভাবে আমরা কোনো মেয়ের বিস্তারিত দিতে পারবো না। তারপর যদি জানতে চান তাহলে বিশপের পারমিশন লাগবে। বিশপ আসলে আমাদের এই অর্গানাইজেশনের মালিক। এই মুহূর্তে সে এখন নিউ জার্সিতে আছে, 2 সপ্তাহ পর আসবে। মাধব বলে, এটা একটা সেন্সিটিভ কেস, এতদিন অপেক্ষা করা সম্ভব না। ওয়ার্ডেন জানায়, বুঝতে পারছি, কিন্তু আমি পলিসির বাইরে যেতে পারবো না। মাধব কমিশনারের পারমিশন এটা দেখিয়ে বলে, আপনি যেটুকু তথ্য দেবেন সেটুকু আমাদের মাঝে গোপন থাকবে। ওয়ার্ডেন আর কথা না বাড়িয়ে এবার রাজি হয়ে যায়। এদিকে কয়েকদিন আগে অনুরাধা নামে যে মেয়েটার এগ ট্রান্সপ্লান্ট হয়েছিল, সেই মেয়েটার হঠাৎ অনেক ব্যথা ওঠে। তাকে এভাবে ছটফট করতে দেখে নার্স দৌড়ে গিয়ে মধুকে ডেকে আনে। অনুরাধার প্রেশার আর পালস চেক করে মাধু একটা ইঞ্জেকশন দিয়ে তাকে ঘুম পাড়িয়ে দেয়। মধু খেয়াল করে বাকি পেশেন্টরা বেশ স্বাভাবিক আছে, কিন্তু অনুরাধার কেন এমন হলো সেটা নিয়ে সন্দেহ হওয়ায় সে এবার তার ফাইল স্টাডি করতে বসে। এদিকে মর্গে ফরেন্সিক স্পেশালিস্ট জানায়, মাইক্রোসিল কাস্টিং টেকনোলজির সাহায্যে ওই পোড়া গাড়ি থেকে 5 জনের ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে। 4টা ফিঙ্গারপ্রিন্ট তো লাশের, আর একটা হয়তো মিসিং ড্রাইভারের। রেকর্ডস গুলো পাওয়া গেলে দ্রুতই কাজ শুরু করা যাবে। মাধব বলে, সেটা পেয়ে যাব, কিন্তু আপনি সবকিছু রেডি করেন। মধু অনুরাধা নতুন কিছু টেস্ট করাতে ল্যাবে আসতেই ল্যাবের রিসিপশনিস্ট ইতস্তত করে বলে, মুকেশ স্যার তো সন্ধ্যায় চলে গেছে, আর তার পারমিশন ছাড়া এখানে কোনো টেস্ট করা হয় না। মধু বলে, তো কি হয়েছে? তুমি এগুলো শেষ করে আমাকে এখনই রিপোর্ট দাও, এটা খুবই জরুরি। একদিকে ফিঙ্গারপ্রিন্টের ম্যাচিং এর কাজ চলছে, তো অন্যদিকে অনুরাধার টেস্ট চলছে। মাধব কোনো ম্যাচিং ফিঙ্গারপ্রিন্টই পায় না, আর অনুরাধার রিপোর্টে মধুর একটা মেডিসিনের পরিমাণ বেশ অস্বাভাবিক লাগে। কিন্তু প্রথম দিন তো সব স্বাভাবিকই ছিল। মধু আবারও ভালো করে চেক করা শুরু করে। মাধব খেয়াল করে 40 জনের মধ্যেও 0 ম্যাচিং, কিন্তু পাশে একটা সিরিয়াল নম্বর দেওয়া। স্পেশালিস্ট বলে, ওটা ওই রেকর্ডের সিরিয়াল নাম্বার, সেটা দিয়ে বোঝানো হচ্ছে যে ওখানে কতগুলো পেজ ছিল। মাধব অন্য একটা এতিমখানার রেজিস্টার খেয়াল করে দেখে মোট নম্বর 150, পেজ সংখ্যা 150, কিন্তু সেখানে ম্যাচিং শো করছে 138টা পেজের। বাকি 12টা পেজ তাহলে কোথায় গেল? রেজিস্টার বুক চেক করে দেখে মাঝের কয়েকটা পেজ কে যেন ছিঁড়ে দিয়েছে, এবং এটাই করুণায় কাবিল এতিমখানার, মানে সেই মহিলা ওয়ার্ডেনের, যে সকল তথ্য দিতে ঝামেলা করছিল। মাধব এবার ফোর্স নিয়ে আশ্রমের বাইরে গিয়ে ওয়ার্ডেনকে কল করতেই ওয়ার্ডেন তাদেরকে অপেক্ষা করতে বলে। ভেতর থেকে কেউ পর্দা সরিয়ে উকি মেরে পুলিশের উপরে নজর রাখে। কিছুক্ষণ পরে আচমকাই পুলিশের গাড়ির উপরে ওয়ার্ডেনের লাশ পড়ে। এই খবর মিডিয়া জানাজানি হয়ে গেলে আশ্রমের সামনে মিডিয়ার ভিড় জমে যায়। মাধব বলে, তদন্ত চলছে, তাই সবকিছু পরে জানাবো। আশ্রমের অন্য স্টাফকে রেকর্ড লিস্ট দেখালে সে জানায়, হতে পারে এটা সেসব মেয়েদের লিস্ট যাদের বিয়ে এখান থেকে হয়েছিল। আসলে এখান থেকে অনেক মেয়েকেই বিয়ে দিয়ে তাদেরকে একটা নতুন জীবন দেওয়া হয়। মাধব জিজ্ঞেস করে, এই আশ্রমে শেষ কবে বিয়ে হয়েছিল? স্টাফ জানায়, তার জয়েন করার একদিন আগেই, মানে গত সপ্তাহের মঙ্গলবার। সেদিন 3 জনের বিয়ে হয়েছিল। ওয়ার্ডেনের রুমে গিয়ে তার পিসির পাসওয়ার্ড না জানায় এবার হ্যাকারকে ডাকা হয়। আলমারি খুলে দেখা যায় একটা ফোন এবং ছেঁড়া সেই কাগজগুলো, সবগুলো ছবি তুলে ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে পাঠানো হয়। মাধব গার্ডকে জিজ্ঞেস করে, গতকাল এখানে কে কে এসেছিল? গার্ড জানায়, দুপুর 3টার দিকে একটা মাইক্রোবাস এসেছিল, ড্রাইভারকে সে দেখতে পায়নি। হ্যাকার হ্যাক করে জানায়, গতকাল 2:45-এর দিকে কিছু ডেটা ডিলিট করা হয়েছে। মাধব ডেটাগুলো রেজিস্টার করতে বলে। বিনা কল দিয়ে জানায় 3 জনের ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ হয়েছে। সেই মেয়েগুলোর নাম হলো জেনিফার, মেরি আর জেসিথা। ডেটা রেজিস্টার করে মঙ্গলবার যাদের বিয়ে দেওয়া হয়েছিল তাদের ছবি পাওয়া যায়, নাম, নম্বর, ঠিকানাও আছে। কমিশনার মাধবকে কল দিয়ে তার অফিসে ডাকে।
থাকে। কমিশনার নিউজ দেখিয়ে বলে সব জায়গায় তোমারই বদনাম করা হচ্ছে। সিএম কল দিলে আমি এর কি উত্তর দিব? মাধব বলে আপাতত এসবে কান দিবেন না, ওরা সবসময় এমনই পিছিয়ে পড়ে থাকে। ওয়ার্ডেনের মৃত্যু বেশ রহস্যজনক। সে ফ্রিতে 12টা মেয়ের বিয়ে দিয়েছিল, যার মধ্যে 3 জন মারা গেছে। কমিশনার জিজ্ঞেস করে মেয়েদের স্বামীর কোনো খোঁজ পেয়েছো? মাধব জানায় সেটা শুধু ওই ওয়ার্ডেনই জানতো, তাদের রেকর্ড ছিঁড়ে ফেলা হয়েছে। আগের দিন কেউ একজন ওয়ার্ডেনের সাথে দেখা করতে এসেছিল, তখনই বিয়ের সব ডিটেইলস আর ছবিগুলো ডিলিট করা হয়। সে সময় গাজেন্দ্র কল দিয়ে জানায় যাদের সাথে বিয়ে হয়েছিল তাদের সবগুলো নম্বর বন্ধ। মাধব এবার চিন্তায় পড়ে যায়। বিয়ের পর থেকেই সবগুলো মেয়ে উধাও হয়ে গেছে, এমনকি তাদের স্বামীর নম্বর বন্ধ, কারোর কোনো তথ্যও নেই। সবকিছু মেলে যেন হয়ে গেছে একটা গোলক ধাঁধা। কমিশনার বলে হয়তো আসামি তোমাকে কাছ থেকে ফলো করছে, সে তোমার সব মুভমেন্টের উপর নজর রাখছে, এই জন্যই সে কোনো ক্লু বাকি রাখছে না। মাধব বলে সে যত বড়ই চোর হোক না কেন, কিছু না কিছু ক্লু তো অবশ্যই রেখে যাবে। মধুকে ক্লিনিকের মালিক এবং ল্যাব টেকনিশিয়ান ডেকে অনেক ঝাড়ি দেয়, কারণ সে অনুমতি ছাড়া স্যাম্পল টেস্ট করতে পাঠিয়েছে। মধু বোঝাতে গেলে মুকেশ মধুকে কথা বলতেই দেয় না। হাসপাতালের সিইও দীনেশ বলে আপনাকে তো মানা করা হয়েছিল কোনো রোগীকে টেস্টে না নিতে, আপনি শেষ রোগীকে কেন নিয়েছিলেন? মধু জবাব দেওয়ার জন্য মুকেশকে বাইরে যেতে বলে, কারণ তার সন্দেহ মুকেশকে, আর মুকেশ এখানে থাকলে সে কোনো কথাই বলবে না। সিইওর জোড়াজড়িতে দীনেশ বাইরে যেতেই মধু দীনেশকে জানায় গতকাল রাতে 3 জনের মধ্যে একজনের অস্বাভাবিক রিয়াকশন ছিল, তার সন্দেহ হওয়ায় সে সিবিসি টেস্ট করায়। রিপোর্টে দেখা যায় অনুরাধার রক্তে হরমোনের মাত্রা অতিরিক্ত ছিল। সাধারণত মাত্রা স্বাভাবিক থাকা অবস্থায় প্লান্টেশন করা হয়, কিন্তু হঠাৎ এমন পরিবর্তন কেন হলো সেটা জানার জন্য আবারও টেস্ট করলে সেখানে নিষিদ্ধ স্টেরয়েড মানে হরমোন পাওয়া যায়। হয়তো ডোনারের শরীর থেকেই এই হরমোনটা এসেছে, কিন্তু কোনো সিদ্ধান্তে আসার আগে বাকি 2 জন পেশেন্টেরও টেস্ট করানো হয়। দুর্ভাগ্যক্রমে তাদের রক্তেও সেই একই রকমের হরমোন পাওয়া যায়। মুকেশ তখন চার্লস নামের কাউকে কল দিয়ে জানায় ক্লিনিকে সবার সন্দেহ হয়ে গেছে, এরপর হয়তো ঝামেলা বেঁধে যাবে। দীনেশ মধুকে বলে কিন্তু আমাদের ল্যাব তো সম্পূর্ণ আধুনিক, যদি ডোনারের ডিম্বাশয়ে এমন অতিমাত্রায় কেমিক্যাল থাকে তাহলে সেটা ধরা পড়ার কথা। মধু জানায় নিশ্চয়ই অন্য কোনো উপায়ে কেউ এই কাজটা করেছে। আমার মনে হয় কেউ আমাদের সিস্টেম হ্যাক করেছে, এরপর রিপোর্টগুলো এডিট করেছে, না হলে সব রিপোর্ট এমন ভুল কিভাবে হয়? দীনেশ প্রচন্ড ঘাবড়ে জিজ্ঞেস করে তাহলে আমি এখন কি করব? মধু বলে অপেক্ষা করতে হবে, কি কি রিয়াকশন হতে পারে এটা না জেনে কিছুই করা ঠিক হবে না। বিনা মেয়েগুলোর স্বামীর ডিটেলস দিয়ে বলে এদের সবাই চুরি ডাকাতি কেসের আসামি, এদেরকে ভদ্র সাজিয়ে বিয়ে দেওয়া হয়, বিয়ের 1 সপ্তাহ পরেই এরা উধাও হয়ে যায়। মাধব সব দেখার পর বলে হয়তো এতক্ষণে এরা আর কেউই বেঁচে নেই, এরা বেঁচে থাকলে আমরা এদের মাধ্যমে আসামিকে ধরতে পারতাম, এই জন্যই ওদেরকে বাঁচিয়ে রাখবে না। একটা লেটার প্রিন্ট করে দিয়ে বলে শহরের সব আশ্রমে পাঠিয়ে দাও এবং এই বিষয়টাকে গোপন রাখতে বলবে। মধু মুকেশকে জিজ্ঞেস করে রোগীদের শরীরে হরমোন কিভাবে গেল, কেন আপনি এত গুরুত্বপূর্ণ তথ্য কাউকে জানাননি কেন, আর রোগীরা এটা নিয়ে অনেক চিন্তায় আছে। মুকেশ স্বাভাবিকভাবেই বলে আমি কিভাবে জানবো, হতে পারে পরে কেউ ইনজেক্ট করেছে, সেটা তো আপনিও করতে পারেন। মধু ডোনারের এজেন্টের নাম জানতে চাইলে মুকেশ বাহানা দিয়ে বলে এখন মনে পড়ছে না। মধু বলে সেই সংগঠনের নাম অল ইজ ওয়েল, তাই না? আপনি কি সেই লোকটাকে বাঁচাতে চাচ্ছেন? মুকেশ আমতা আমতা করে বলে আমি কেন কাউকে বাঁচাতে চাইবো? মধু বলে তাহলে এজেন্টের সাথে আমার মিটিং ফিক্স করান, আমি এখনই কথা বলতে চাই। মুকেশের ইচ্ছা না থাকা সত্ত্বেও সে রাজি হয়ে যায়। মুকেশ গভীর চিন্তায় মগ্ন হয়ে দোকানে দাঁড়িয়ে স্মোক করছিল। সেই ড্রাইভার গাড়ি নিয়ে এসে মুকেশকে কোথাও একটা নিয়ে যায়। বিনা সেই মহিলা ওয়ার্ডেনের গোপন ফোনের কল রেকর্ড লিস্ট পেলে দেখা যায় মাধবরা যখন সেখানে গিয়েছিল ওই ওয়ার্ডেন তখনই কল দিয়েছিল। সেই নম্বরে কল দিলে এখন বন্ধ বলে, কিন্তু ট্রু কলারে অল ইজ ওয়েল নামে সেভ করা। এক আশ্রমের স্টাফ মাধবের পাঠানো লেটার পেয়ে থানায় আসে। লেটারে লেখা ছিল কিছু সন্দেহজনক মানুষ বিভিন্ন আশ্রমে গিয়ে মোটা অঙ্কের টাকা দিয়ে মেয়েদের বিয়ের নাম করে কিডন্যাপ করছে, আপনাদের কারোর সাথে এমন কিছু হলে চেন্নাই পুলিশকে অবশ্যই জানাবেন। মাধবের স্টাফকে জিজ্ঞেস করে তাহলে এগুলো আগে জানাননি কেন? স্টাফ বলে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, অনেক চিন্তা ভাবনা করে জবাব দিব, এই জন্যই চুপ ছিলাম। 2 সপ্তাহ আগে চার্লস নামের এক ব্যবসায়ী এসেছে
এসেছিল। সে বিদেশে থাকে। চার্লস আমাদের আশ্রমে 1,00,000 টাকা ডোনেট করেছিল। আশ্রমে সেদিন খাবারের ব্যবস্থাও করেছিল। সে বলেছিল এভাবে ফ্রিতে বিয়ে করিয়ে সে দান করে। কাজে ব্যস্ত থাকে বলে তার কোনো নম্বর দেয়নি, তবে আমি তার একটা ছবি তুলেছিলাম বলেই তার ফোনে সেই ছবিটা দেখায়। মধু মাধবকে কল দিয়ে রেস্টুরেন্টে দেখা করতে বলে। মাধব যাবার সময় মাঝপথে কন্ট্রোল রুম থেকে অফিসার কল দিয়ে বলে জলদি কন্ট্রোল রুমে আসেন। শহরে একটা ভ্যান গাড়ির অস্বাভাবিক ঘোরাফেরা নজরে এসেছে। হয়তো এই কেসের সাথে ওই গাড়ির কোনো সম্পর্ক আছে। মাধব রেস্টুরেন্টে না গিয়ে দ্রুত কন্ট্রোল রুমে গেলে অফিসার জানায় কেসের গাড়ির মতো এই গাড়ির নম্বর প্লেটটাও অনেকটা একই রকম। 20 মিনিট ধরে এই গাড়িটা এই একই জায়গায় দাঁড়িয়ে আছে। মাধব ক্যামেরার অন্য অ্যাঙ্গেল দিয়ে চেক করতে বলে। মধু কল দিয়ে বেশ রেগে জিজ্ঞেস করে তুমি এখনো কেন আসোনি? আমার জরুরি একটা কথা বলার আছে। মাধব জানায় সে একটা কাজে আটকে গেছে বলেই তাড়াহুড়ায় কল কেটে দিলে অফিসার জানায় গাড়িটা একটা রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আছে। মাধব বুঝে যায় গাড়িটা মধুর লোকেশনেই দাঁড়িয়ে আছে। সাবধানে থাকার জন্য সে মধুকে দ্রুত কল দেয়, কিন্তু রাগে মধু কল রিসিভই করে না। মাধব রেস্টুরেন্টের ম্যানেজারকে কল দিলে ম্যানেজার জানায় মধু কেবলই বের হয়ে গেছে। মধু স্কুটি স্টার্ট দিলেই মাধব আবারও কল দেয়। মধু কল রিসিভ করলেও ঠিকমতো কিছুই শুনতে পায় না। তখনই আচমকা গাড়িটা এসে মধুকে ধাক্কা দিলে মধু পড়ে গিয়ে মাথায় আঘাত পায়। মাধব বলে তুমি দ্রুত ওখান থেকে পালিয়ে যাও। মধু কোনো রকমে উঠে স্কুটি নিয়ে পালিয়ে গেলে গাড়িটাও মধুর পিছু নেয়। মাধব কন্ট্রোল রুম থেকে দ্রুত ফোর্স পাঠাতে বলে। মধুকে ফোনের মাধ্যমে একটা জায়গায় আসতে বলে লোকগুলোকে ধরতে একটা জাল পাতে। মধু এক ব্রিজে উঠতেই ব্রিজের সামনে বিনা আর পেছন থেকে গাজেন্দ্রর গাড়ি এসে সেই গাড়িটাকে ঘিরে ফেলে। ফেসে গেছে বুঝতে পেরে লোকগুলো পালাতে গেলেই গাজেন্দ্র গুলি করে দেয়। একজন সেখানেই মারা গেলে সেই ড্রাইভার গাড়ি রেখে ব্রিজ থেকেই লাফ দেয়। বিনা কয়েকবার তার পায়ে গুলি করলেও কোনো কাজই হয় না। মধু মাধবকে হাসপাতালে নিয়ে গিয়ে এক ফার্টিলিটি ক্রাইম সম্পর্কে সে যা যা জেনেছে সব জানায়। মাধব রোগীদের শারীরিক অবস্থার কথা জিজ্ঞেস করলে মধু বলে সমস্যাগুলো মায়েদের হবে না, বরং হবে বাচ্চাদের। মায়ের পেটে থাকা অবস্থায় বাচ্চাদের 20 সপ্তাহ বয়সে তারা জেনিটাল অর্গান পেতে শুরু করে। এই সময় কেউ যদি স্টেরয়েড দিয়ে হরমোন বাড়িয়ে দেয় তাহলে তাদের জেন্ডার প্রসেসটা কনফিউজ হয়ে যাবে আর ভবিষ্যতে সেই বাচ্চাগুলো থার্ড জেন্ডার হয়ে যাবে। মাধব জিজ্ঞেস করে ডোনার এজেন্ট কোন কোম্পানির? মধু অল ইজ ওয়েল বললেই মাধবের মনে পড়ে ওয়ার্ডেনের ফোনেও একটা নাম্বার এই নামেই সেভ করা ছিল। এদিকে ল্যাব ইনচার্জ মুকেশ এখন উধাও। তখনই নিউজে এই ক্লিনিকের বাচ্চাদের জেনেটিক সমস্যার খবরটা ভাইরাল হয়ে যায়। মাধব দিনেশের সাথে কথা বলতে গেলে সে হতাশ হয়ে বলে মধু যেদিন বলেছিল সেদিনে আমার স্টেপ নেওয়া উচিত ছিল, তাহলে আজ আমাদের এই বদনামটা হতো না। আমি আর অপমানিত হতে চাই না। আপনি যা ইনকোয়ারি করতে চান করতে পারেন, আমি কোনো রকমের বাধা দিব না। নব্য জন্ম নেওয়া ওই শিশুদের সাথে যারা এই নিশ্চয়তা করেছে তাদেরকে ছাড় দিবেন না। মাধব এক স্টাফকে মারধর করে জানতে পারে চার্লসের নামে পেমেন্ট রিসিট কাটা হতো, ডোনার এজেন্টকে ক্যাশে টাকা দেওয়া হতো। মুকেশ নিজেই এমনটা করতে বলেছিল। ট্যাক্সের সমস্যা হতে পারে তাই এই পন্থা অবলম্বন করে। মাধব বলে চার্লসকে কোথায় পাওয়া যাবে? মুকেশ তো এখন নিখোঁজ, পরবর্তী টার্গেট তুমিও হতে পারো। লোকটা জানায় একবার সে চার্লসের বাসায় গিয়েছিল। মাধব চার্লসের ছবি দেখালে লোকটা জানায় এটাই সেই চার্লস। চার্লসের বাসার অলিগলিতে মাধব এবং তার টিম ফাঁদ পেতে থাকে। চার্লসকে গাড়ি নিয়ে আসতে দেখে মাধবকে ইশারা দেয়। মাধব বাসায় গিয়ে এক পুলিশকে ভেতরটা চেক করতে বলে। দরজা খুলতে গেলে ভেতর থেকে চার্লস তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। চার্লস মাধবকে মারতে আসলে মাধব উল্টা তাকে মেরে থানায় নিয়ে আসে। হাজার মার খাবার পর চার্লস কিছুতেই কিছু বলতে চায় না। ওয়ার্ডেনের নাম জিজ্ঞেস করলে চার্লস বলে আমি তাকে চিনি না। মাধব বলে মারা যাওয়ার আগে ওয়ার্ডেন তোকে কল দিয়েছিল আর তুই সব জানিস না? সে মারা যাওয়ার পর তুই নম্বর চেঞ্জ করেছিস। আশ্রম থেকে কিডন্যাপ করা মেয়েদের সাথে কি করেছিস জলদি বল। চার্লস না পেরে বলে আমরা প্রতিবন্ধী মেয়েদেরকে টার্গেট বানাই, আশ্রমে দান করে নিজেদেরকে সমাজ সেবক হিসেবে পরিচয় করাই। এভাবেই ওই ওয়ার্ডেন ম্যাডামের সাথে আমার পরিচয় হয়। বিয়ের জন্য সব নকল কাগজপাতি বানিয়ে বিয়ে দেওয়াতাম, তারপর মেয়েদের ডিম্বাণু বের করে নিতাম আর সেগুলোই হাসপাতালে ডোনেট করতাম। ওয়ার্ডেন জানতে পেরে অনেক চিল্লাপাল্লা করেছিল। পুলিশের হুমকি দিলে চার্লস জানায় পুলিশ আসলে আপনিও ফেসে যাবেন। তখন সেই ওয়ার্ডেন মান সম্মানের ভয়ে চুপ হয়ে যায়। বাধ্য হয়ে সেই রেকর্ড লিস্টগুলো ছিঁড়ে ফেলে। রাতে আমাকে কল দিলে আমি জানিয়ে দিয়েছিলাম সে এখন কিভাবে সামলাবে সেটা তার বিষয়। এরপর আপনারা তাকে ধরতে গেলে সে ভয়ে ছাদ থেকে লাফ দিয়ে নিজেকে শেষ করে দেয়। বক্স থেকে টেস্ট টিউব বের করে জিজ্ঞেস করে এগুলো ক্লিনিকে সাপ্লাই করতে, তাই তো? টিউবে এই অতিরিক্ত হরমোন কিভাবে আসলো? চার্লস বলে সেটা আমি জানি না, সেসব তো ওই হাসপাতালে গিয়েই জানতে হবে। মাধব জিজ্ঞেস করে তাহলে হাসপাতালে যখন ডেকেছিল তখন যাসটি কেন? মুকেশ মানা করেছিল। সে এখন কোথায়? আর মধুকে কেন মারতে চেয়েছিলি? চার্লস বলে মরে তো আর যায়নি। রাগে মাধব চার্লস
চার্লসের আঙ্গুলগুলো ভেঙে দিয়ে জিজ্ঞেস করে, তোরা অন্ধ মেয়েদের সাথে কি করিস? চার্লস ব্যথায় ছটফট করতে করতে বলে, আমি টাকার জন্য এসব কিছু করি। আরেকজন লোক আছে যে এসব কাজ দেয়। মাধব এবার বুঝতে পারে এদের উপরেও একটা বস আছে। চার্লস বলে তার নাম হলো বেদান্ত। বেদান্ত আর কেউ নয় বরং সেই গ্যারেজের স্টাফ। দেখতে মাসুম, কিন্তু তার মাথায় শয়তানের থেকেও ভয়ঙ্কর সব বুদ্ধিতে ভরা। স্টেরয়েডেও এই মাসুম দেখতে ছেলেটাই এনজয় করে। মাধব জিজ্ঞেস করে, তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসে আর কিডন্যাপ করা মেয়েরাই বা কোথায়? চার্লস জানায় এসব ওই বেদান্তি বলতে পারবে। আমার কাজ ছিল শুধুমাত্র কিডন্যাপ করা। মাধব জিজ্ঞেস করে, তাহলে 3টা মেয়ের কি হয়েছিল? ওরা কিভাবে মারা গেল? চার্লস বলে সেদিন রাতে মেদিনদাকে নেওয়ার জন্য বেদান্ত নিজেই গিয়েছিল, কিন্তু পথে যাওয়ার সময় একটা মেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। গাড়ি থেকে লাফ দেওয়ার পর মেয়েটা মাথায় প্রচন্ড আঘাত পায়। এরপর তাকে টেনে হিচড়ে গাড়িতে উঠালে রক্তক্ষরণের জন্য সে সেখানেই মারা যায়। কিছুক্ষণ পরেই গাড়ির অ্যাক্সিডেন্ট হয়। গাড়িটা রাস্তার পাশে উল্টে যাওয়ার পর সেই চোর বেদাকে আক্রমণ করলে বেদা উল্টো সেই চোরকে মেরে ফেলে। পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে মেধা মেয়েগুলোর সাথে ওই চোরটাকেও একসাথে পুড়িয়ে দেয়। মাধব চার্লসকে বেদার ঠিকানা জিজ্ঞেস করলে চার্লস জানায়, আমি তার ঠিকানা জানি না, শুধুমাত্র প্রয়োজন হলে সে আমাকে ডেকে পাঠায়। ধরা পড়ার ভয়ে সে কখনো মোবাইল ফোন ব্যবহার করে না, প্রতিবার আমাকে ভিন্ন ভিন্ন জায়গায় দেখা করতে ডাকে। মাধব গাজেন্দ্রকে একটা স্কেচ আর্টিস্ট ডাকতে বলে। মাধব তার চেম্বারে এসে বিনাকে বলে, এত ছোট বাচ্চাগুলোর সাথে ওরা এমন কেন করছে সেটা জানতে হলে আমাকে বেদার অতীত জানতে হবে। শহরের সবগুলো ফার্টিলিটি হাসপাতালে খোঁজ করো, তারা কাদেরকে ওভারি এগ সাপ্লাই করেছিল, আর যত তাড়াতাড়ি সম্ভব চার্লসকে নিয়ে বেদারের স্কেচ বানাও। তখনই দেখা যায় থানার বাইরেই বেদা দাঁড়িয়ে আছে। সে থানার ভিতরে এসে গাজেন্দ্রকে বলে, আমি এসিপি স্যারের সাথে কথা বলতে চাই। তখনই একজন কনস্টেবল খাবার নিয়ে আসলে গাজেন্দ্র বলে, খাবারটা চার্লসকে দিয়ে আসো। বেদার কথা শুনে গাজেন্দ্র মাধবের কাছে এসে বলে, স্কেচ আর্টিস্ট চলে এসেছে, তার আগে এই লেটারটা পড়ে নিন। কিছুক্ষণ আগে একটা ছেলে এসে দিয়ে গেছে। মাধব লেটারটা পড়ে দেখে বেদা সেখানে লিখেছে, আমার নাম মারি, আমি একটা মেকানিক শপে কাজ করি। কয়েকদিন আগে আপনি সেখানে এসেছিলেন। তখনই বেদা আসলে মাধব তাকে ভেতরে বসতে বলে। চিঠিতে লেখা, বেদার বোন একটা অনাথ আশ্রমে কাজ করত। কয়েকদিন আগে আশ্রমের ইনচার্জ তাকে দেখা করতে ডাকে। সেখানে যাওয়ার পর ইনচার্জ আমার বোনকে বিয়ের কথা বলে। আমি তাকে বিয়ের খরচের ব্যাপারে বললে সে আমাকে জানায় বিয়েতে কোনো খরচই হবে না। আশ্রমের মাদারের পরিচিত একজন আমার বোনকে বিয়ে করতে চায়। যেহেতু আমরা আশ্রমের মাদারকে অনেক ভালোবাসতাম তাই রাজি হয়ে যাই, কিন্তু বিয়ের পর থেকে আমার বোনের আর কোনো খবর নেই। তখনই একজন কনস্টেবল এসে বলে, খাবার খাওয়ার পর থেকে চার্লস কেমন যেন করছে। সবাই তাড়াতাড়ি দৌড়ে চার্লসের কাছে আসে। তখনই দরজায় বেদা এসে দাঁড়ালে তাকে দেখে চার্লস আরো ঘাবড়ে সেখানেই মারা যায়। তখনই আরেকজন কনস্টেবল খাবার নিয়ে আসলে মাধব জিজ্ঞেস করে, যদি তুমি এই খাবার এখন নিয়ে আসো তাহলে চার্লসকে খাবার কে দিয়েছিল? সবাই বুঝে যায় কেউ একজন খাবারের মাধ্যমে চার্লসকে বিষ দিয়ে দিয়েছে। মাধব প্রচন্ড রেগে বলে, তোমাদের কারণে এই কেসের প্রাইম সাসপেক্ট মারা গেছে। তখনই ভেদার দিকে চোখ পড়লে মাধব জিজ্ঞেস করে, তুমি এখানে কিভাবে আসলে? বেদা জানায়, এই লোকটাকে আমি চিনি, ওর নাম চার্লস, ও আমার বোনের বিয়েতে এসেছিল। ওর সাথে আরো একটা লোক ছিল। আশ্রমের মাদার তাকে বেদা নামে ডাকতো। রাজেন্দ্র বলে, যেহেতু চার্লস মারা গেছে তাহলে আমরা এই ছেলেটাকে দিয়েই বেদার একটা স্কেচ বানিয়ে নেই। স্কেচ বানানোর সময় গাজেন্দ্র মাধবকে একটা ফাইল দিয়ে বলে, এটা মারির ছোট বোনের ছবি, তবে ছোটবেলার ছবি দেখে তাকে চেনার উপায় নেই। মাধব চার্লসের ফোন হাতে নিয়ে বিনাকে বলে, এই নম্বরে সকল কল ডিটেলস বের করো। এদিকে স্কেচ আঁকা শেষ হলে ছবিটা দেখে মাধব বলে, আমাদের একটা জায়গায় যেতে হবে। পথে যাওয়ার সময় গাজেন্দ্র বলে, চার্লসের পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে, তাকে বিষ দিয়ে মারা হয়েছে। তখনই রেল ক্রসিং এ গাড়ি দাঁড়ালে মধু এসে তাদের গাড়িতে ওঠে। মধু মাধবকে বলে, আমাদের হাসপাতালে যারা ট্রিটমেন্ট দিচ্ছে রেগুলার চেক আপের জন্য তাদের বাসায় যাচ্ছি। কয়েকদিন আগে একটা মেয়ের ফার্টিলিটি ট্রান্সপ্লান্ট করা হয়েছে, আগে তাকে চেক আপ করতে যাব। মধু যাওয়ার সময় বলে, অপরাধী যতই বুদ্ধিমান হোক না কেন পুলিশের চাইতে বড় ক্রিমিনাল মাইন্ড আর কারণ নেই। মধু যাওয়ার পর মাধব তার এই কথাগুলোকেই ভাবতে থাকে। তার মনে পড়ে মারি বলেছিল সেদিন রাতের সেই গাড়িটা গ্যারেজের সামনে 10টা থেকে 10:30 পর্যন্ত দাঁড়িয়েছিল। মাধব গাজেন্দ্রকে বলে, চার্লস বলেছিল অ্যাক্সিডেন্টের রাতে বেদা নিজেই গাড়ি চালাচ্ছিল। তাহলে বেদা যদি গাড়ি নিয়ে বাড়ির গ্যারেজের সামনে দাঁড়ায় তাহলে সেদিন নিশ্চয়ই মারি বেদাকে দেখেছে। কিন্তু এই কথাটা মারি আমাদেরকে কেন বলেনি? তার মানে মারি নিশ্চয়ই আমাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। সাথে সাথেই মাধব চার্লসের কল হিস্টোরি থেকে একটা নম্বর বের করে কন্ট্রোল রুমে কল দেয়। কন্ট্রোল রুম থেকে ঠিকানা নিয়ে একজনের বাসায় আসে। সেখানে এসে কল দিলেই এক বৃদ্ধ লোকের ফোন বেজে ওঠে। মাধব সেই লোককে জিজ্ঞেস করে, আপনি চার্লসকে কিভাবে চেনেন? লোকটা জানায় সে চার্লস নামের কাউকেই চেনে না। মাধব বলে, চার্লসের ফোনে
আপনার নম্বরটা ফাদার ভি নামে সেভ করা ছিল। আমি এই নম্বরে কল দিয়েছিলাম, তুমি আমার গলা শুনেই কলটা কেটে দিয়েছো। গতকাল দুপুরে চার্লসের খুন হয়েছে, তাই যা জানো সব সত্য বলে দাও। অপরদিকে মারি বিনাকে কল দিয়ে জানায় ভেদা কোথায় আছে সে খুঁজে পেয়েছে, আপনারা তাড়াতাড়ি আমার দেওয়া ঠিকানায় চলে আসেন। এদিকে সেই বৃদ্ধ লোকটা বলে আমি আমার ছেলের সাথে কথা বলার জন্যই কল দিয়েছিলাম, তবে চার্লস আমার ছেলে না, আমার ছেলের নাম ভেদা। সে কোনো ফোন ব্যবহার করে না, তাই আমাকে ওই নম্বরটা দিয়ে বলেছিল দরকার হলে ওই নম্বরে কল করতে। মাধব বলে আপনার ছেলে চার্লসকে খুন করেছে, একটার পরে একটা অপরাধ করেই যাচ্ছে। হাসপাতালে এমন এক অপরাধ শুরু করেছে যেন পুরো সমাজটাই নষ্ট হয়ে যায়। ভেদার বাবা বেশ রেগে বলে কোন সমাজের কথা বলছেন? যে সমাজ আমার ছেলেকে কোনো সম্মান দেয়নি সেটা কোনো সমাজ না। এই সমাজের সবাই ওকে সবসময় অপমান করত। তখনই দেওয়ালে বেদিকার ছবি দেখে মাধব হতবাক হয়ে জিজ্ঞেস করলে বেদার বাবা বলে ওটা বেদিকা, আমার মেয়ে। ছোটবেলায় আমার মেয়েটার মা মারা যায়। সে পড়ালেখায় সবসময় ফার্স্ট হতো, তার স্বপ্ন ছিল বড় হয়ে নাম করা ডক্টর হবে। তবে ছোটবেলা থেকেই তার আচার আচরণ মেয়েদের মতো ছিল না। তার আচার আচরণ দেখে সন্দেহ হলে আমি তাকে একদিন ডক্টরের কাছে নিয়ে যাই। সেখানে গিয়ে ডক্টর সব রিপোর্ট দেখে জানায় আমার মেয়েটা আসলে থার্ড জেন্ডার। সবকিছু জানার পর আমি বেদাকে বলেছিলাম আমি তোর পাশে আছি, তুই তোর ডক্টর হওয়ার স্বপ্ন পূরণ কর। নিজের যোগ্যতায় বেদা মেডিকেল কলেজে চান্স পেলেও থার্ড জেন্ডার হওয়ার ব্যাপারটা জানার পর থেকে কলেজের সবাই তাকে নিয়ে মজা করতে শুরু করে। সবার চাইতে ভালো করার পরও শিক্ষকরা তার প্রজেক্ট পাশ করাতো না। শিক্ষকদের ধারণা ছিল এমন থার্ড জেন্ডারের মানুষ ডক্টর হলে ডক্টরের আর সম্মান থাকবে না। সবার এত অপমান সহ্য করতে না পেরে একদিন বেদা প্রতিবাদ করলে সবাই তাকে মারতে শুরু করে। কলেজের শিক্ষকরা উল্টা বেদাকেই পুলিশ ডেকে ধরিয়ে দেয়, আর সেই রাতে সারা রাত পুলিশরা তাকে অনেক মারে। বেদার সাথে হওয়া সকল অন্যায় কথা জানিয়ে বাবা কান্না করতে করতে জিজ্ঞেস করে এবার আপনারাই বলেন দোষ কি শুধু আমার ছেলে করেছে? তার সাথে যে অন্যায় হয়েছে সেই অন্যায়ের জন্য সে কাকে দায়ী করবে? মাধব আর গাজেন্দ্র চুপ করে দাঁড়িয়ে থাকে, কারণ তাদের কাছেও এর কোনো উত্তর নেই। এদিকে শয়তান বেদা বিনা আর তার টিমকে নিয়ে সেই কারখানায় পৌঁছায়। বিনা মারিকে মানে বেদাকে গাড়িতে বসতে বলে জুনিয়র রাজেন্দ্রর সাথে কারখানার ভেতরে আসে। ভেতরে কাউকে দেখতে না পেয়ে ধীরে ধীরে একটু সামনে এগোতেই তার মনে হয় পেছনে কেউ দাঁড়ানো। সতর্ক হয়ে পেছনে ঘুরতেই দেখে মুকেশের লাশ দেওয়ালের সাথে দাঁড় করানো। রিনা এবার দ্রুত মাধবকে ভয়েস মেসেজ দিয়ে জানায় মাই তাদেরকে বেদার লোকেশনে নিয়ে এসেছে। কারখানায় মুকেশের লাশ পাওয়া গেছে বলেই তার লোকেশন শেয়ার করে দেয়। তখনই পাশের এক রুম থেকে সেই গাড়ির ড্রাইভার মানে বিনার জানা মতে বেদাকে দেখে তার দিকে বন্দুক তাক করে। লোকটা প্রথমে হাত উঁচু করে সারেন্ডার করলেও আচমকাই বিনার হাতে লাথি মেরে বন্দুক ফেলে দেয়। ভেতরে মারামারির শব্দ পেয়ে কনস্টেবল কন্ট্রোল রুমে রিপোর্ট করতে গেলে শয়তান বেদা পেছন থেকে তার গলা চেপে ধরে চাকু দিয়ে কেটে তাকে সেখানেই মেরে শয়তানের মতো হাসতে থাকে। ভেতরে বেদার লোক আর সেই ড্রাইভার মিলে বিনা আর রাজেন্দ্রকে মারতে থাকে। বিনা সবাইকে মেরে ড্রাইভারের হাতে হাতকড়া পরিয়ে গুলি করে একে একে সবাইকে মারতে শুরু করে। শেষে সেই ড্রাইভারকে গুলি করে মারতেই যাবে তখনই বেদা আচমকা পেছন থেকে এসে বিনার পেটে চাকু ঢুকিয়ে দেয়। প্রচন্ড যন্ত্রণায় বিনার দম নিতেও খুব কষ্ট হচ্ছে। বেদা বিনার পেটে চাকু দিয়ে একের পর এক কোপ দিতেই থাকে। বিনা আর সহ্য করতে না পেরে মাটিতে পড়ে যায়। এদিকে মাধব বেদার বাবাকে বলে জানি স্কেচের এই লোকটা বেদা না, তবুও আপনি যদি এই লোককে চিনে থাকেন তাহলে আমাকে জানান। ড্রাইভারের ছবি দেখে বাবা বলে এ তো মারি, আমাদের গ্রামেই থাকতো, সবসময় বেদার সাথে ঘুরে বেড়াতো। মাধবের আর বুঝতে বাকি থাকে না বেদা আসলে মারি সেজে তাদেরকে কিভাবে বোকা বানিয়েছে। জলদি বের হয়ে গাজেন্দ্রকে বলে তাদের থানার সবাইকে সতর্ক করতে। গাজেন্দ্রের সাথে কথা বলতে বলতে বিনার ভয়েস মেসেজ শুনেই বুঝে যায় বিনা ভয়ঙ্কর কোনো বিপদে পড়েছে। দ্রুত থানার থেকে টিম পাঠাতে বলে গাজেন্দ্রকে নিয়ে লোকেশনের দিকে রওনা দেয়। এদিকে কারখানায় মারি বেদাকে বলে এই মহিলা একাই 10 জনের সমান। বাপ রে, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। বেদা গভীরভাবে কিছু একটা ভেবে শয়তানের মতো হাসতে হাসতে বলে আমি তো ভাবছি ওই এসিপি তোকে এনকাউন্টারে মেরে ফেললে তোর কি হবে? মারি হতবাক হয়ে জিজ্ঞেস করে পুলিশ আমাকে কেন মারবে, আমি কি করেছি? বেদা হাসতে হাসতে বলে তুই তো অন্ধ মেয়েদেরকে কিডন্যাপ করেছিস, তাদেরকে মেরে পালিয়ে গিয়েছিস, এমনকি ছোট বাচ্চাদের সাথে নির্মমতা করে তাদের ডিএনএ তে হরমোন পুশ করে ভবিষ্যতে তাদের থার্ড জেন্ডার হতে বাধ্য করেছিস, এমনকি এখন একজন পুলিশকে মেরেও ফেলেছিস। পুলিশ থেকে তো আমি এসবে শুনিয়েছি যে তুই হলো বেদা আর আমি হলাম মারি। মারি হতবাক হয়ে বলে পুরো গ্রাম যখন তোর বিরুদ্ধে চলে গিয়েছিল তখন আমি কেবল তোর পাশে ছিলাম, আর আজ তুই আমাকেই মেরে ফেলার প্ল্যান করছিস। বেদা বলে তার জন্য পারলে মাফ করে দিস, কিন্তু আমি যদি মরে যাই তাহলে আমার স্বপ্ন কে পূরণ করবে? এখনো কত কাজ বাকি, শহরের সবগুলো হাসপাতালে যেতে হবে, আমার মতো আরো অনেক মানুষ বানাতে হবে,
আমরা যখন সংখ্যায় বেশি হয়ে যাব তখন আর কেউ আমাদেরকে নিচু নজরে দেখবে না, ঘৃণাও করতে পারবে না। মারি হতবাক হয়ে জিজ্ঞেস করে, তা এর জন্য তোর আমাকে কেন মারতে হবে? ভেদা হাসতে হাসতে বলে, আরে বোকা, পুলিশ জানে তুই ভেদা, এখন তুই মরে গেলে পুলিশ জানবে ভেদা মারা গেছে আর কেস ক্লোজ করে দিবে, তখন আমি নিশ্চিন্তে আমার কাজ করে যাব। মারি রেগে পাশে পড়ে থাকা চাকু উঠিয়ে বলে, এতদিন একসাথে কাজ করে আমিও তো কিছু শিখেছি তাই না? আর কিছু বলার আগেই ভেদা বিনার বন্দুক দিয়ে গুলি করে মারিকে সেখানেই মেরে ফেলে। কিছুক্ষণ পর মাধব লোকেশনে পৌঁছে গাড়িতে কনস্টেবলের লাশ দেখে দ্রুত বন্দুক বের করে ভেতরে আসতেই দেখে মাটিতে বিনা পড়ে আছে, রক্তে মাটি ভিজে গেছে। দৌড়ে বিনার কাছে এসে পালস চেক করতেই বুঝতে পারে বিনা আর নেই। এতগুলো টিম মেম্বারকে হারিয়ে তীব্র অসহায়ত্ব আর রাগে চিৎকার করতে থাকে। দ্রুত শয়তান ভেদাকে খুঁজতে তার সে গ্যারেজে চলে আসে। পুরো গ্যারেজ একদম অন্ধকার, আশেপাশে কাউকে না দেখে খুব সাবধানে বন্দুক তাক করে সবগুলো গাড়ির মধ্যে ভেদাকে খুঁজতে থাকে। কোথাও ভেদাকে না পেয়ে সামনে এগোতেই মেঝেতে রক্তের দাগ দেখে তার কিছু একটা সন্দেহ হয়। আসলে এটা হলো বেসমেন্টের দরজা। নিচে বেসমেন্টে ভেদা একটা ক্লিনিকের মতো বানিয়ে রেখেছে, সেখানেই সে সব মেয়েদেরকে লুকিয়ে রাখে। সেখানে বসেই ভেদা তখন হরমোনাল ইনজেকশন নিয়ে নিজেকে আরো শক্তিশালী করছে। আচমকাই মাধব এসে তার মাথার পেছনে বন্দুক তাক করে বলে, থানায় এসে নিজেকে মারি বলে নিজের আগের ছবি দেখিয়ে বোন নিখোঁজের নাটক করে আমাদেরকে বোকা বানাবি, আর আমরা কিছুই বুঝতে পারবো না এটাই ভেবেছিলি তাই না? ভেদা ভয়ে ভয়ে তাকাতেই তার মুখে শয়তানি একটা হাসি ফুটে ওঠে, কারণ পেছন থেকে ভেদার লোকেরা এসে মাধবের উপরে হামলে পড়েছে। ভেদা চেয়ারে বসে মাধবকে মার খেতে দেখে পৈচাসে আনন্দ পাচ্ছে। মাধব সবকটাকে মেরে শুয়ে দিলে এবার ভেদা নিজেই মাধবকে মারতে আসে। মাধব তার পিঠে আর মাজায় কয়েকটা বাড়ি মারতেই ভেদা ব্যথায় কোকাতে কোকাতে মেঝেতে পড়ে যায়। মাধব হাসতে হাসতে বলে, তোর বাবার ধারণা তুই অনেক বুদ্ধিমান, কিন্তু বাস্তবে তোর মতো শয়তানি মস্তিষ্কের মানুষ দ্বিতীয়টা নেই। ভয়ের কোনো কারণ নেই, তোর বাবা এখন পুলিশের কাস্টাডিতেই আছে, কারণ আমি তোর মতো নরপশু না। তবে তোকে এত সহজে আমি ছাড়বো না, তোর কর্মফল তো তোকে ভোগ করতেই হবে। ভেদা পাল্টা চিৎকার করে বলে, আপনি আসলে একজন ছেলে হিসাবে জন্মগ্রহণ করেছেন, তাই আপনি জানেনই না যে এই সমাজে ছেলে বা মেয়ে না হয়ে জন্মে থার্ড জেন্ডার হলে তাকে এই সমাজ কতটা বাজে আর ঘৃণার নজরে দেখে। আমাদের কষ্ট কখনো আপনারা অনুভব করতেই পারবেন না। এই জন্যই আমি এই মেডিকেল ক্রান্তি শুরু করেছি। আমার মতো বেশি বেশি মানুষ বানিয়ে তাদেরকে নারী পুরুষের সমকক্ষে দাঁড় করাবো, তখন তারাও সবার মতো সম্মান পাবে। আজ পর্যন্ত আমি যেই হাসপাতালে গেছি সেই হাসপাতালের প্রত্যেকটা আইভিএফ সেন্টারের ডিএনএ তে হরমোন দিয়ে দিয়েছি। এই ডিএনএ থেকে জন্ম নেওয়া প্রতিটা শিশু হবে আমার মতো, আগামী প্রজন্ম আমার মতো লোকে ভরে যাবে। ভাবা যায় এই শয়তান কত বড় জঘন্য কাজ করেছে। মাধব হেসে বলে, তোর কোনো স্বপ্নই পূরণ হবে না, কারণ আজ পর্যন্ত তুই যতগুলো বেবির ডিএনএ তে হরমোন দিয়েছিস তাদের প্রত্যেককে আমি ট্র্যাক করেছি। ডক্টররা খুব জলদি ওষুধ প্রয়োগ করে তাদেরকে সুস্থ করে তুলবে। আসলে তুই নিজেও জানিস না যে তুই একটা মানুষ রূপী পশু। এতদিনের পরিশ্রম মাধব এভাবে নষ্ট করে দিয়েছে শুনে ভেদা প্রচন্ড রেগে মাধবকে পাগলের মতো মারতে থাকে। মাধব তাকে মেরে ফেলে দিলে ভেদার সামনের ট্রে থেকে হরমোনাল ইনজেকশন তুলে মাধবের ঘাড়ে ইনজেক্ট করতেই যাবে, তখনই মাধব ইনজেকশনের নব ধরে টেনে সেটা ফেলে ভেদার শার্ট ধরে টেনে তাকে আছড়ে ফেলে দেয়, ফলে তার শার্টটা ছিঁড়ে যায়। ভেদা তবুও হার না মেনে সামনে বন্দুক পড়ে থাকতে দেখে কোন রকমে মাটিতে ঘষে বন্দুকের কাছে গেলেই মাধব তার হাতে পাড়া দিয়ে বন্দুকটা ছিনিয়ে নিয়ে প্রচন্ড রেগে গুলি করতেই যাবে, তখনই গেঞ্জির ছেঁড়া অংশ দেখে লজ্জায় তার গায়ের উপরে চাদর দিয়ে দেয়। হরমোনাল ইনজেকশন নিয়ে বেদিকা থেকে ভেদা হলেও ভেদার শরীর এখনো বেদিকার মতো মানে মেয়েদের মতোই আছে। ভেদা লজ্জায় চাদর আঁকড়ে কান্না করতে করতে হাত জোর করে, তবে এখন আর হাত জোর করে কি লাভ? ভেদা এমন এক জঘন্য অন্যায় করেছে যার কোনো মাফ হয় না। তাই মাধব তাকে গুলি করে মারলেও তার লাশ চাদরে পেঁচিয়ে সম্মানের সাথে নিজের গাড়িতে তোলে। যেই সম্মান ভেদা বেঁচে থাকতে পায়নি, ভেদা মরার পর তাকে তার সেই সম্মানটুকু দিয়ে দেয়। আসলে এই সমাজে নারী পুরুষ ছাড়াও থার্ড জেন্ডার নামে আরো একটা জাতি আছে। তাদের এমন হওয়ার পেছনে নানা কারণ হতে পারে, তবে তারাও মানুষ, তাই মানবিক অধিকার পাওয়ার হক তাদেরও আছে। এটা কখনো ভুলে গেলে চলবে না। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।